এটা হলো এমন একটা দ্বীপ যা বিশ্বের কোনো নিয়মনীতি মানে না। এটাকে দ্বীপ বললে ভুল হবে, এটা আসলে গোটা একটা রাজ্য যেটা বিশাল সমুদ্রের মাঝখানে একা দাঁড়িয়ে আছে। দেখে যদিও বোঝার উপায় নেই, কিন্তু এই রাজ্যে এখনো রাজা এবং সেনাপতিরা বসবাস করে। প্রতি বছর প্রায় 30 লাখ মানুষ এই রাজ্যে ভ্রমণের জন্য আসে। কিন্তু সব থেকে বেশি অবাক করা ব্যাপার কি জানেন? সেখানে কোনো টাকা বা ডলার চলে না, সেখানে এখনো চলে স্বর্ণ মুদ্রা। এ রাজ্য ফ্রান্সের পশ্চিম উপকূলে থাকলেও ফ্রান্স সরকার কখনোই এ রাজ্যের উপর হস্তক্ষেপ করেনি বা করতে পারেনি। আর এই জন্যই বাইরে থেকে কোনো পর্যটক এ রাজ্যে ভ্রমণের জন্য গেলে সম্পূর্ণ নিজ দায়িত্বে সেখানে যেতে হয়। কিন্তু সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো, আপনি সেখানে যেতে হলে সম্পূর্ণ সেই রাজ্যের অনুমতিতে যেতে হবে, এবং সেখান থেকে ফেরত আসতে হলেও সম্পূর্ণ তাদের অনুমতিতেই ফেরত আসতে হবে। এই রাজ্যের আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে আসা যাওয়ার রাস্তা। দিনের মধ্যে মাত্র 40 থেকে 45 মিনিট এই রাজ্যে যাওয়ার জন্য রাস্তা থাকে, বাকি পুরোটা সময় রাস্তা খুঁজে পাওয়া যায় না। এর প্রধান কারণ হলো 24 ঘন্টার মধ্যে মাত্র 45 মিনিট এখানে পানি শূন্যতা থাকে, যার কারণে রাস্তাটা উপরে ভেসে আসে, এবং যখন পানির স্তর বেড়ে যায় তখনই সেই রাস্তাটা আবার পানির নিচে চলে যায়। শীতের সময় এই রাজ্যকে দেখতে আরো বেশি ইন্টারেস্টিং লাগে। চারিপাশে শুধু বরফ আর বরফ, মাঝখানে কেবল এর রাজ্য দাঁড়িয়ে আছে। এই দ্বীপের ডাকনাম হলো মশা নিশেল। নাম শুনলে এটা থেকে একদম রহস্য রহস্য একটা গন্ধ আসে। এর প্রধান কারণ হলো শুরুতে এই দ্বীপতে ছিল একটা গির্জা। ইংরেজ এবং ফরাসি যুদ্ধের সময় অধিকাংশ গির্জাই ভেঙে ফেলা হয়, কিন্তু কোনো কারণে এই গির্জাটা বেঁচে যায়। এর প্রধান কারণের মধ্যে একটা কারণ হলো এখানে যাওয়াটা ছিল অসম্ভব। পরবর্তীতে এই গির্জাকে একটা বিশাল কারাগার হিসেবে ব্যবহার করা হয়। প্রায় 70 বছর ধরে কয়েক হাজার কয়েদি এখানে আটকে ছিল, কিন্তু পরবর্তীতে আবার এটাকে রাজ্যে পরিণত করা হয়। অনেকেই ধারণা করেন কয়েদিদের মধ্যে বেঁচে যাওয়া কয়েকজন এটাকে আবার রাজ্য বানিয়ে ফেলে, আর এই কারণে এখানে বসবাস করা রাজা বা সৈন্যরা বাইরের পৃথিবীতে কখনো আসতে চায় না। হয়তো এই কারণেই তারা বাইরের বিশ্বের সাথে পরিচিত হতে চায় না। ফরাসি সরকাররা বহুবার চেষ্টা করেছে এটা জানার জন্য যে এই রাজ্য থেকে এত স্বর্ণ মুদ্রা কিভাবে আসে। অনেক বিশেষজ্ঞদের ধারণা ইংরেজ ফরাসি যুদ্ধের সময় এখানে অনেক বেশি স্বর্ণ মুদ্রা মজুত করা হয়েছিল। যেহেতু এটা ইউনেস্কো স্বীকৃত একটা বিশ্ব হেরিটেজ, তাই এখানে চাইলেও ফ্রান্স সরকার জোর জুলুম করতে পারে না। এই রাজ্যে সম্পূর্ণ ভিডিও করা নিষিদ্ধ হলেও কিছু পর্যটক নিয়ম না মেনেই ভিডিও করে থাকেন, আর সেই ভিডিওগুলো কিন্তু আপনাদেরকে আমরা এখন দেখাচ্ছি। আর সেই ভিডিওগুলোর মাধ্যমেই দেখা যায় এই রাজ্যগুলোর ভিতরের চিত্র। এই রাজ্যের ভিতরে এখনো কয়েক শত প্রজারা বসবাস করছে, তারা তাদের মতো করেই তাদের ঘর বাড়ি সাজিয়েছেন, এমনকি পর্যটকদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করে রেখেছেন। এই রাজ্যটাকে উপর থেকে দেখতে ছোট মনে হলেও এটা বাংলাদেশের বড়সড় একটা বিশাল জেলা শহরের মতো। তবে ভেতরে জনসংখ্যা অনেকটা কম হওয়ার কারণে এর ভেতরে ঢুকলে গা ছমছম লাগে। এখানে চাইলেই আপনি রাত থাকতে পারবেন। এখানে রাত থাকার জন্য আপনাকে খরচ করতে হবে প্রায় 15,000 টাকারও বেশি। এর থেকেও আশ্চর্যের বিষয় হলো শত শত বছর ধরে এখানে সমুদ্রের ঢেউ, বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগ থেকেও এটাই বেঁচে আছে। ফ্রান্স সরকার বহু বছর ধরে চেষ্টা করছে এই রাজ্যের রাজা এবং সৈন্যদের বাহিরে নিয়ে আসার এবং তাদের নাগরিকত্ব দেওয়ার, কিন্তু তারা কোনোভাবেই রাজ্য ছেড়ে বের হতে চান না। ভিতরের চিত্র দেখলে আপনারা বুঝতে পারবেন যে রাজ্যটা কতটা উন্নত। দেখলে আপনার ভুলেও মনে হবে না যে এই রাজ্যটা একসময় কয়েদিদের জন্য নরকের মতো ছিল। কিন্তু এটাও সত্য যে এই রাজ্যের কেউই এই বাইরের পৃথিবীর কোনো আইন নিষেধ মানে না। রাজ্যের রাজাই ঠিক করে রাজ্যের ভেতরে কে আসবে এবং কখন কে বাইরে যাবে। এই রাজ্যে এখনো অনেক পুরনো জিনিস রয়ে গেছে যা বাইরের বিশ্বের সাধারণ জনগণ কিছুই জানেন না। কেবল কয়েকটা ভিডিও ফুটেজ দেখেই বোঝা যায় যে 2026 সালে এসেও এরকম কিছু জিনিস পৃথিবীতে এখনো টিকে আছে।